ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইংলিশে মানে পেপার 2-তে নেট এবং সেটের প্রিপারেশনের আজকের ক্লাস থাকছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ওপরে। ইংলিশে পেপার 2-তে লিটারারি থিওরি বা ক্রিটিসিজম বেশ টাফ একটা সেকশন। সবাই আশা করি এই নিয়ে খুবই চিন্তিত, তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আশা করছি লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ওপরে এই সিরিজটা কভার করার পরে কারোরই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে আর কোনো ধরনের অসুবিধে থাকবে না। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ওপরে আমরা এই ক্লাসগুলো পরপর কন্টিনিউ করব। তাই যারাই নেট 2025 ডিসেম্বরের এক্সামে বসতে চলেছো বা ডাব্লিউবি সেট 2026-এ মানে জানুয়ারিতে যে এক্সামটা হতে চলেছে তাতে যারাই বসতে চলেছো বা আগামীতেও যারাই নেট এবং সেটের জন্য বসতে চলেছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসগুলোতে সমস্ত কিছু কভার করব লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম যে সেকশনটা রয়েছে তার উপরে। এছাড়াও তোমরা যদি আরো ডিটেইলে ক্লাস চাও তাহলে তোমরা সরাসরি নেট সেটের ওপরে আমার পেইড মেম্বারশিপ কোর্সটা পারচেস করতে পারো, যেখানে পেপার 1 এবং পেপার 2 ইংলিশ সাবজেক্টে পেপার 1 এবং পেপার 2 দুটোই কভার করে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস থাকবে। প্রত্যেকটা সেকশন কভার করা থাকবে এবং প্রত্যেকটা সেকশনই ইন ডিটেইলে আলোচনা করা থাকবে। এছাড়াও ইংলিশে নেট সেটের জন্য তোমরা যদি ইন ডিটেইল নোটস চাও পেপার 1 এবং পেপার 2 এর ওপরে, তোমরা যদি ইন ডিটেইল নোটস চাও তাহলে সরাসরি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে পেপার 1 এবং পেপার 2 এর প্রত্যেকটা সেকশনের ওপরে ইন্ডিভিজুয়ালি ইন ডিটেইল নোটস থাকছে, সঙ্গে এমসিকিউ সহ প্র্যাকটিস সেটও থাকছে। তাই যারা ইচ্ছুক এই নোটসগুলি পেতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অনলাইন পেড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক এছাড়াও নোট পারচেসের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো লিটারারি ক্রিটিসিজমের ওপরে আজকের এই প্রথম ক্লাসে আমরা সবার প্রথমে আলোচনা করব হোয়াট ইজ লিটারারি থিওরি এবং হোয়াট ইজ লিটারারি ক্রিটিসিজম। আশা করি ক্লাসটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। তো দেখো, লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 1, যেখানে আমরা একদমই বেসিক লেভেল থেকে শুরু করব। কারণ লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম শুরু করার আগে আমাদের সবার প্রথমে জেনে নিতে হবে লিটারারি থিওরি কি এবং লিটারারি ক্রিটিসিজম কি। লিটারারি থিওরি হচ্ছে সাহিত্যকে কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে এবং কিভাবে সেটাকে ব্যাখ্যা করতে হবে বলতে গেলে সেটারই নিয়ম, পদ্ধতি এবং সমস্ত ধারণা, এগুলোকেই আমরা লিটারারি থিওরি বলবো। এটা আমাদের আলাদা আলাদাভাবে যেন এক একটা চশমা বা লেন্স দিচ্ছে, যার মাধ্যমে আমরা সেই সাহিত্যটাকে বিভিন্নভাবে দেখতে পারি। যেমন ধরো উদাহরণ দিয়ে যদি বলি, ম্যাকবেথ, এটাকে যদি ফেমিনিস্ট থিওরি দিয়ে পড়া হয় তাহলে কি দেখতে পাবো? নারীর ভূমিকা, লেডি ম্যাকবেথের শক্তি, দমন ইত্যাদি। যদি মার্কসিস্ট থিওরি দিয়ে পড়ি কি দেখবো? ক্ষমতা, শাসক, শোষিত শ্রেণী ইত্যাদি ভাবে। আর যদি সাইকো অ্যানালিটিক থিওরি এর মাধ্যমে পড়ি তাহলে কি দেখতে পাবো? ম্যাকবেথের মনের অচেতন আকাঙ্ক্ষাগুলো, তাই তো? তাহলে থিওরি মানে সাহিত্যকে বোঝার যে পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি, সেটাকেই বলা হচ্ছে থিওরি, লিটারারি থিওরি। বোঝা গেছে? তাহলে লিটারারি থিওরির দরকার কেন পড়ে? কারণ একই লেখা বিভিন্নভাবে যাতে আমরা বুঝতে পারি সেজন্য আমাদের লিটারারি থিওরির দরকার। সমাজ, রাজনীতি, মনোবিজ্ঞান, শ্রেণী, লিঙ্গ এই সবই সাহিত্যকে প্রভাবিত করে। থিওরি আমাদের এভাবে বিশ্লেষণ করতে একটা সংগঠিত পদ্ধতি দেয়, তাই আমাদের লিটারারি থিওরি গুরুত্বপূর্ণ। একটা সাহিত্যকে বুঝতে তার নিয়ম, তার পদ্ধতি এবং যে ধারণা সমূহ, মানে তাকে কিভাবে বুঝবো, কিভাবে তাকে পড়বো তাহলে বুঝতে পারবো এবং কিভাবে তাকে ব্যাখ্যা করতে হবে, এই সমস্ত ধারণা পাওয়ার জন্য আমাদের লিটারারি থিওরি প্রয়োজন। আশা করি লিটারারি থিওরি কি সেটা বোঝা গেছে। এবারে জানবো হোয়াট ইজ লিটারারি ক্রিটিসিজম। লিটারারি ক্রিটিসিজম কি? দেখো, সাহিত্যকে বিশ্লেষণ, মূল্যায়ন, ব্যাখ্যা, বিচার করার একটা প্রক্রিয়া হচ্ছে এই যে ক্রিটিসিজম। অর্থাৎ কোনো সাহিত্য ক্রিয়াকে মানে কোনো ওয়ার্ককে, কোনো সাহিত্যিকের কোনো ওয়ার্ককে গভীরভাবে পড়ার পরে সেটার মানে বোঝা, তার থিম, গঠন, চরিত্র, ভাষা ইত্যাদি নিয়ে বিশ্লেষণ করা, তার সৌন্দর্য বা দুর্বলতা বিচার করা, মানে ওভারঅল তার উপর একটা অপারেশন চালানো।
এই যে পুরো কাজটা, এটাকেই বলা হচ্ছে ক্রিটিসিজম। সেটা ভালো না সেটা খারাপ, তার বিভিন্ন দিকগুলো তুলে ধরা, এই সমস্ত কিছু করা হচ্ছে ক্রিটিসিজম। তাহলে লিটারারি ক্রিটিসিজম মানে হচ্ছে একটা লেখাকে পড়ে সেটা কি বলতে চায়, কিভাবে লেখা হয়েছে, মানে স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ, স্টাইল, তার থিম কি, বার্তা কি, চরিত্রগুলো কিভাবে তৈরি হয়েছে, কোনো প্রতীক আছে কিনা সেখানে, বা চিত্রকল্প কিছু তুলে ধরা হয়েছে কিনা, সেই লেখাটি কি আদৌ সফল হলো কি হলো না, এই যে সামাজিক, ঐতিহাসিক, মানসিক, নৈতিক এই সমস্ত দিক বিচার করে এর গুরুত্বটা কিছু রয়েছে কিনা, এগুলোই হচ্ছে লিটারারি ক্রিটিসিজম যাচাই করাটা। মানে লিটারারি ক্রিটিসিজম ইকুয়াল টু বলতে পারি একদম ডিপলি ওটাকে রিড করতে হবে, তারপরে সেটাকে ব্যাখ্যা করতে হবে, তারপরে সেটাকে ওভারঅল একটা মূল্যায়ন করতে হবে, সেটা ভালো কি খারাপ, এর গুরুত্ব কতখানি, সেটাই হচ্ছে লিটারারি ক্রিটিসিজম। তাহলে লিটারারি থিওরি কি আশা করি বুঝতে পেরেছো, এবং লিটারারি ক্রিটিসিজমও কি আশা করি সবাই বুঝতে পেরেছো। লিটারারি থিওরি এক কথায় বলতে গেলে নীতিমালা, একটা ধারণা ও পদ্ধতি দিচ্ছে, আর উল্টো দিকে ক্রিটিসিজম সেই পদ্ধতি ব্যবহার করে অন্য একটা টেক্সটকে আমরা যদি বিশ্লেষণ করি, সেটাই হচ্ছে ক্রিটিসিজম। তাই তো লিটারারি থিওরিকে আমরা লেন্স বলবো, আর সেই লেন্স দিয়ে আমরা যেটা দেখবো এবং দেখে বিচার করব সেটাই হচ্ছে ক্রিটিসিজম। আশা করি লিটারারি থিওরি কি এবং লিটারারি ক্রিটিসিজম কি এই দুটো বোঝা গেছে, এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি বোঝা গেছে। এখানে আমি লিটারারি থিওরি এবং লিটারারি ক্রিটিসিজমেরও এক্সাম্পল দিয়েছি। আশা করি সবার বুঝতে সুবিধে হবে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ধারণা, পাশাপাশি এই দুটোর পার্থক্যটা ঠিক কোথায়। একজন লিটারারি ক্রিটিক তাহলে কি করে, টেক্সটকে মনোযোগ দিয়ে পড়ে, তার গঠন, ভাষা, ছন্দ, শৈলী ইত্যাদি বিশ্লেষণ করে, চরিত্র এবং প্লট বিশ্লেষণ করে, সমাজ, ইতিহাস, মনস্তত্ত্বের সঙ্গে একটা সংযোগ সূত্র খুঁজে এবং খুঁজে সেইভাবে সেটাকে বিশ্লেষণ করে তার গুরুত্বতা নির্বাচন করে, এবং শেষে তার গুণগত মান বিচার করে সেটা ভালো কি খারাপ সেটা বিচার করে। এটাই হচ্ছে একজন লিটারারি ক্রিটিকের কাজ। বোঝা গেছে? তো দেখো, লিটারারি ক্রিটিসিজম সবার প্রথম শুরু হয়েছিল কিন্তু প্রাচীন গ্রিসে। মানে সাহিত্য সমালোচনার যদি জন্মস্থান আমরা বলি, প্রাচীন গ্রিসকে বলবো। গ্রিসের মানুষেরাই প্রথম সাহিত্য কি, কবিতা কেন লেখা হয়, নাটক কেমন হওয়া উচিত, এই ধরনের প্রশ্ন তুলেছিল। সুতরাং আমরা লিটারারি ক্রিটিসিজমের যে শুরু, সেটাকে বলতে পারি গ্রিসে হয়েছিল, এবং খ্রিস্টপূর্ব 5th সেঞ্চুরিতে হয়েছিল। কেন হয়েছিল? কারণ গ্রিসে সেই সময় নাট্য উৎসব খুবই জনপ্রিয় ছিল। সেই গ্রিক গড ডায়োনিসাস, তার ডায়োনিসিয়ান ফেস্টিভ্যাল হতো, এবং এই ফেস্টিভ্যালে নাট্য উৎসব খুবই জনপ্রিয় ছিল। এবং এই যে নাট্য উৎসব, এখানে কবিরা বা নাট্যকাররা তাদের নাটক পারফর্ম করত। গ্রিসের কবিরা মহাকাব্য লিখতেন, জনসমক্ষে কবিতা, আবৃত্তি, নাটক এই সমস্ত কিছু মঞ্চায়ন হতো। ফলে মানুষ সাহিত্যকে বিচার করা শুরু করেছিল, সেখানে ভালো নাকি মন্দ এইভাবে আলাদা করে দেখা শুরু করেছিল। সেই থেকে কিন্তু জন্ম নিয়েছিল এই লিটারারি ক্রিটিসিজমের। কারণ এই ফেস্টিভ্যালগুলোতে নাটক প্রদর্শন করা হতো, কবিতা, আবৃত্তি এসব করা হতো, ফলে মানুষের দৃষ্টিভঙ্গি জন্মালো এই সাহিত্যটা খারাপ কি খারাপ নয় সেটা ভালোভাবে ব্যাখ্যা করা, বোঝা, সমালোচনা করা। তাই বলা হয় প্রাচীন গ্রিসেই এই লিটারারি ক্রিটিসিজমের সূত্রপাত হয়েছিল। কারণ প্রাচীন গ্রিসে নাট্য উৎসব হতো, সেই নাট্য উৎসব থেকে কিন্তু সেই সাহিত্যগুলোকে বিচার করা হতো, সেই সাংস্কৃতিক পরিবেশ থেকেই সমালোচনার জন্ম হয়েছিল। তাহলে স্বভাবতই যদি প্রাচীন গ্রিসে সাহিত্য সমালোচনা বা লিটারারি ক্রিটিসিজমের সূত্রপাত হয়, তাহলে প্রশ্ন এটাই এসে যায় যে প্রথম সাহিত্য সমালোচনা বা লিটারারি ক্রিটিক কারা, তাই তো? তাহলে প্রথম দিকের গ্রিসের একদম প্রথম দিকের লিটারারি যে ক্রিটিক, বলতে গেলে আমরা বলবো সোফিস্টসদের, SOPHISTS, 5th সেঞ্চুরি BC, একদমই প্রথম দিকের সমালোচক এরা। তারা যুক্তি, ভাষা, রেটরিক ইত্যাদি শেখাতো। এই সোফিস্টস কারা? এরা হচ্ছে একদল যাযাবর বা ভবঘুরে শিক্ষক। এরা কোনো কিছুর বিনিময়ে, অর্থের বিনিময়ে শিক্ষা প্রদান করত, ভাষা শেখাতো, রেটরিক শেখাতো, যুক্তি শেখাতো। এরাই প্রথম বলেছিল যে সাহিত্য মানে হচ্ছে ভাষার একটা শিল্প, ভাষা ব্যবহার করে মানুষকে
প্রভাবিত করা যায় সাহিত্য দ্বারা। তাই সোফিস্ট মানে হচ্ছে প্রথম সাহিত্য চিন্তার শিক্ষক, তাদেরকেই সোফিস্টস বলা হয়। এই সোফিস্টসরাই ছিল গ্রিসে প্রথম সমালোচক বা লিটারারি ক্রিটিক। এর পরবর্তীতে আমরা সক্রেটিসকে দেখতে পাবো, মানে সক্রাটস, SOCRATES, সেই বিখ্যাত অ্যানসিয়েন্ট গ্রিক ফিলসফার, এথেন্সের সেই বিখ্যাত দার্শনিক। তিনি প্রথম প্রশ্ন তুলেছিলেন যে কবিতা কখনো কি সত্যি বলে? কবি কি জ্ঞানের আদৌ অধিকারী? সক্রেটিসকেই আমরা প্রথম বলতে শুনেছিলাম। তাহলে প্রথমে আমরা সোফিস্টদের পেলাম, এর পরবর্তীতে আমরা সক্রেটিসকে একজন লিটারারি ক্রিটিক হিসেবে দেখব। তিনি মরাল ক্রিটিসিজমের সূচনা করেছিলেন। তিনি বলেছিলেন এই যে কবিতা, সাহিত্যর মাধ্যমে যে কবিতা, এই কবিতা কি আদৌ সত্যি কথা বলে? একে কি আদৌ বিশ্বাস করা যায়? এই কবিতা যারা লেখে তারা কি আদৌ জ্ঞানের অধিকারী? এই যে মরাল ক্রিটিসিজম, এটা প্রথম শুরু করেছিলেন কিন্তু সক্রেটিস। এর পরবর্তীতে আমরা সক্রেটিসের যে শিষ্য প্লেটোকে আমরা লিটারারি ক্রিটিসিজমের একটা মেজর ফিগার হিসেবে দেখব সেই শুরুর দিকে, মানে প্রাচীন গ্রিসে। কারণ লিটারারি ক্রিটিসিজমের সূত্রপাত বা জন্ম হয়েছিল অ্যানসিয়েন্ট গ্রিসে। তাহলে প্রথম দিকের এই যে সমালোচকরা, এরা পেরিয়ে মেজর ফিগার হয়েছিল কিন্তু প্লেটো, যেটা তোমাদের নেট সেটের পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? তাহলে সক্রেটিসের পরে আমরা প্লেটোকে পেলাম প্রথম একজন বড় লিটারারি ক্রিটিক হিসেবে। এই প্লেটো তার রিপাবলিকে সাহিত্য, কবিতা, নাটকের মূল্য, নৈতিকতা, তার প্রভাব, এই সব কিছু ভালোভাবে বিশ্লেষণ করেছিলেন। তিনি পোয়েট্রিকে ইমিটেশন বলেছিলেন, মাইমেসিস কথাটা তিনি প্রথম ব্যবহার করেছিলেন, এবং কবিকে আদর্শ রাষ্ট্র থেকে, মানে তার যে আইডিয়াল ওয়ার্ল্ড থেকে তিনি বের করে দেওয়ার কথা বলেছিলেন রিপাবলিকের বুক টেনে। তাহলে প্রথম অ্যানসিয়েন্ট গ্রিক ক্রিটিক হিসেবে আমরা কিন্তু, মানে মেজর ফিগার হিসেবে প্লেটোকে জানবো। তো দেখো, প্লেটোর জন্ম হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 428 বা 27 এথেন্সে, গ্রিসে, মানে গ্রিসের এথেন্সে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল অ্যারিস্টোক্লিস, ARISTOCLES। পরে তিনি এই প্লেটো নামে পরিচিত হন, তাই তো? তার পরিবার মোটামুটি উচ্চবংশীয়ই ছিল, অভিজাত শ্রেণীর ছিল, এবং পরিবার এথেন্স শহরের এই যে রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক গোষ্ঠীর সাথে যুক্ত ছিল, এর ফলে তিনিও অনেক শিক্ষা লাভ করেন। ছোট থেকেই উচ্চমানের শিক্ষা তিনি পেয়েছিলেন। তার শিক্ষার বিষয়বস্তু হিসেবে সঙ্গীত, কবিতা, গণিত, রাজনীতি, প্রাথমিক দর্শন, নৈতিক শিক্ষা, জিমন্যাস্টিক ইত্যাদি সমস্ত কিছুই ছিল। ছোটবেলা থেকেই তিনি কবি বা নাট্যকার হতে চেয়েছিলেন, কিন্তু তার এই সমস্ত ইচ্ছে, স্বপ্ন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল সক্রেটিসের সাথে তার দেখা হওয়ার পরে। সক্রেটিসের সঙ্গে পরিচয় তার জীবনের পুরোপুরি একদমই মোড় ঘুরিয়ে দেয়। সক্রেটিসের প্রশ্নের উত্তর ভিত্তিক যে শিক্ষণ পদ্ধতি, মানে প্রশ্ন উত্তর পদ্ধতিতে সক্রেটিস শেখাতো। তিনি ঘুরে ঘুরে বেড়াতেন এবং মানুষকে প্রশ্ন করতেন, এবং মানুষকেও বলতেন যে প্রশ্ন করো, প্রশ্ন করার মাধ্যমে জানো। তাহলে সক্রেটিসের শিক্ষণ পদ্ধতিই ছিল এই যে প্রশ্ন উত্তর ভিত্তিক। তিনি বলতেন যে প্রশ্ন উত্তরের মাধ্যমেই কিন্তু মানুষ শিখতে পারে। তাহলে এই যে মেথড, এটাকে সক্রেটিক মেথড বলা হয়। এই মেথডে সক্রেটিস পড়াতেন, এবং সক্রেটিসের এই পদ্ধতি প্লেটোকে কিন্তু খুবই প্রভাবিত করেছিল, তার চিন্তা ভাবনাকে পুরোপুরি বদলে দিয়েছিল। সক্রেটিসের মৃত্যু হওয়ার পরে আনুমানিক 399 BCE-তে সক্রেটিসের মৃত্যু হওয়ার পরে প্লেটো কিন্তু খুব গভীরভাবে আঘাত পান। এরপরে তিনি দীর্ঘ সময় কিন্তু ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন। প্রায় 12 বছর প্লেটো ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কার পরে? সক্রেটিসের মৃত্যুর পরে। এবং এই ভ্রমণে তিনি জীবনের বাকিটা সময়ে যে যে জায়গাগুলো তিনি দেখেছিলেন সেগুলো কি ছিল? মিশর, ইটালি, সিসিলি, যেখানে তিনি গণিত শাস্ত্র, রাজনীতি, নৈতিকতা ইত্যাদি নিয়ে শিক্ষা অর্জন করেন, এবং বিভিন্ন রকম রাজনৈতিক ব্যবস্থা তিনি পর্যবেক্ষণ করেন। এবং পরবর্তীতে সক্রেটিসের ভাবধারা সংরক্ষণ করতে দার্শনিক যে গ্রন্থ, ডায়ালগ লিখতে শুরু করেন। ডায়ালগ বলতে প্লেটো তার সমস্ত লেখালেখি ডায়ালগের আকারে লিখতেন, মানে তার সমস্ত লেখালেখি ছিল ডায়ালগের আকারে, তাই এটাকে নাম দেওয়া হয়েছে ডায়ালগ। তো সক্রেটিসের মৃত্যুর পরে দীর্ঘ 12 বছর তিনি এইভাবেই
ইটালি, সিসিলি, মিশরে ঘুরে বেড়ান, সেই সমস্ত জায়গার গণিতশাস্ত্র, রাজনীতি, নৈতিকতা শেখেন, বিভিন্ন রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেন, বিশেষ করে পাইথাগোরীয় সেই ধর্মদর্শন তার চিন্তায় গভীরভাবে প্রভাব ফেলে। এরপরে তিনি এথেন্সে ফিরে আসেন। এথেন্সে ফিরে এসে আনুমানিক 387 BCE-তে তিনি প্রতিষ্ঠা করেন তার সেই বিখ্যাত একাডেমি, প্লেটোর একাডেমি, যেটাকে পশ্চিমী বিশ্বের প্রথম অর্গানাইজড ইউনিভার্সিটি বলা হয়। তাহলে দ্য ফার্স্ট অর্গানাইজড ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন হিস্ট্রি বললে আমরা বুঝবো প্লাটোস দ্য একাডেমি। এটা তার পরবর্তীতে 900 বছর ধরে কিন্তু চলেছিল। এখানে বিজ্ঞান, অঙ্ক, রাজনীতি এই সব কিছু পড়ানো হতো। এছাড়াও পাশাপাশি দর্শনও পড়ানো হতো। প্রধানত যৌক্তিক চিন্তা, নৈতিকতা, জ্ঞান এবং সত্য ছিল এই একাডেমির কেন্দ্রবিন্দু। তাহলে ফিলোসফার হিসেবে আমরা প্লেটোকে কিভাবে দেখব না, ফিলোসফার হিসেবে প্লেটোকে বলা হয় যে তিনি ওয়েস্টার্ন ফিলোসফির জনক, ফাদার অফ ওয়েস্টার্ন ফিলোসফি। হু? প্লেটো। তিনি ছিলেন যৌক্তিক চিন্তা, র্যাশনাল থিঙ্কিং এবং রাজনৈতিক দর্শন মানে ফিলোসফিক্যাল বা পলিটিক্যাল ফিলোসফির পথপ্রদর্শক, এবং তার সমস্ত বই ডায়লগ আকারে তিনি লিখতেন, এটাও বললাম। তাহলে তার রচিত বিখ্যাত বা গুরুত্বপূর্ণ ডায়লগগুলি কোনগুলি ছিল? প্লেটোর রচিত বিখ্যাত ডায়লগগুলি ছিল রিপাবলিক, আয়ন, অ্যাপোলজি, ফাইড্রাস, দ্য সিম্পোসিয়াম, মেনো, দ্য লজ অ্যান্ড দ্য রিপাবলিক। এগুলো ছিল তার রচিত ডায়লগগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, প্লেটোর যে ফিলোসফিক্যাল কনসেপ্ট সেটা মূলত 4টি বিষয়ে ভাগ ছিল: থিওরি অফ ফর্মস, ডুয়ালিজম, মরাল ফিলোসফি অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। তাহলে থিওরি অফ ফর্মস মানে বাস্তব জগৎ অসম্পূর্ণ, আসল সত্য কোনটা না আইডিয়াস। এটাই তিনি বলেছিলেন যে আমরা যে জগৎটা দেখছি আমাদের চারপাশে, যেটা বাস্তব, এটা হচ্ছে অসম্পূর্ণ এবং এটা কিন্তু প্রকৃত নয়। প্রকৃত হচ্ছে সেই আইডিয়াটা, যেই আইডিয়াটার নকল করে এই জগৎটা তৈরি। যেমন সৌন্দর্য, এর একটা আদর্শ রূপ আছে, পৃথিবীর সব সুন্দর জিনিস কিন্তু সেই আদর্শ রূপের অনুকরণ মাত্র, তিনি এটা বলেছিলেন। এছাড়াও তিনি ডুয়ালিজমের থিওরি দিয়েছিলেন। তিনি বলেছিলেন জগৎ বিভক্ত, দেহ, আত্মা, ইন্দ্রিয় জগৎ, বুদ্ধির জগৎ, বাস্তব এবং সেই বাস্তবের আভাস, এই দুইয়ের সংমিশ্রণে। এছাড়াও নৈতিকতা প্রসঙ্গে প্লেটো কি বলেছিলেন? প্লেটো বলেছিলেন জ্ঞান মানে নৈতিকতার সঞ্চার ঘটায় এবং অজ্ঞতা হচ্ছে অনৈতিকতার সঞ্চার ঘটায়। অবশ্যই আজ আমরা 21st সেঞ্চুরিতে বসেও কিন্তু এই জিনিসটা বুঝতে পারি। তাহলে কত বছর আগে তিনি এটার ধারণা দিয়েছিলেন। নেক্সট, পলিটিক্যাল ফিলসফি মানে তিনি বোঝাতে চেয়েছিলেন আদর্শ রাষ্ট্রে শাসক কেমন হওয়া উচিত। তার মতে সমাজে 3 ভাগ থাকা উচিত: শাসক শ্রেণী, সৈনিক শ্রেণী এবং উৎপাদনকারী শ্রেণী। এইভাবেই তিনি কিন্তু তার দার্শনিক ধারণা আমাদের সামনে তুলে ধরেছিলেন। এরপরে আমরা আসব মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশনে, প্লেটোকে সাহিত্য সমালোচক হিসেবে আমরা কিভাবে দেখি। দেখো, প্লেটোর লিটারারি ক্রিটিসিজম খুবই গুরুত্বপূর্ণ এবং যারা যারা এই নেট এবং সেটের প্রিপারেশন নিতে চলেছ তাদের জন্য অবশ্যই এই টার্মগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা অনেকেই কিন্তু এই জায়গাগুলো বোঝার পক্ষে অনেকটা টাফ মনে করো। আশা করি এই ক্লাসগুলো করার পরে আর কোনো কিছুই টাফ মনে হবে না এবং লিটারারি ক্রিটিসিজম খুব সুন্দরভাবে তোমরা সবাই বুঝতে পারবে। এবং এই প্রত্যেকটা সেকশনের নোটস যদি তোমরা চাও ইন ডিটেল, তাহলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড WB, সেট, UGC, নেট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের উদ্দেশ্যে বা গ্র্যাজুয়েশন এবং এর স্টুডেন্টরাও কিন্তু ইন ডিটেল এই সমস্ত নোটসগুলি পেয়ে যেতে হলে সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে, যেখানে তোমরা PDF আকারে সমস্ত নোটসগুলি পেয়ে যাবে, পাশাপাশি কিন্তু MCQ সহ প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। অল নোটস আর চার্জেবল। তো দেখো, প্লেটোর লিটারারি ক্রিটিসিজম আমরা আলোচনা করতে গিয়ে ফার্স্টেই বলবো যে প্লেটোর লিটারারি ক্রিটিসিজমের মূল ধারণা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই রিপাবলিকের বুক 2, 3 এবং 10-এ, এছাড়া আয়নে, এছাড়া ফাইড্রাসে। তাহলে প্লেটোর মেইন ক্রিটিক্যাল আইডিয়া বলতে আমরা কি কি পাবো? প্রথমত আসছে পোয়েট্রি ইজ ইমিটেশন, মাইমেসিস মানে অনুকরণ। শিল্প হলো অনুকরণ, বাস্তব জগৎ হচ্ছে
আদর্শ জগতের একটা অনুকরণ। এটাই বলেছিলেন প্লেটো, যে এই যে আমরা বাস্তব জগৎ দেখতে পাচ্ছি এটা কিন্তু বাস্তব হলেও এটা মূল নয়, মূল অন্য কিছু ছিল, তাকে অনুকরণ করে এটা হয়েছে। তাই শিল্প মানে হচ্ছে বাস্তবের অনুকরণ, অর্থাৎ কপির কপি। কারণ কি? কারণ এই জগতের যদি বাস্তবতা অন্য জায়গায়, সেটাকে অনুকরণ করে এই জায়গা তৈরি, এবং এই জায়গার থেকে আমরা অনুপ্রাণিত হয়ে শিল্প করছি, শিল্প তৈরি করেছি। সাহিত্য তো শিল্পই, তাহলে এই জায়গার অনুকরণেই তো আমরা সাহিত্যকে রচনা করেছি। তাহলে সাহিত্য ইকুয়াল টু কপির কপি, অনুকরণের অনুকরণ। সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। মানে সাহিত্য হচ্ছে বা কবিতা হচ্ছে সত্য থেকে অনেকটাই দূরে, আ কপি অফ আ কপি তিনি বলেছেন। তাহলে আর্ট ইকুয়াল টু আ কপি অফ কপি। এছাড়াও তিনি বলেছেন যে পোয়েটস ডোন্ট হ্যাভ ট্রু নলেজ। তাহলে পোয়েটসদের কিন্তু তিনি তীব্র সমালোচনা করেছেন যে কবিরা জ্ঞানের পাত্র নয়, কবি জ্ঞানের ওপরে মোটেও নয়, অনুপ্রেরণার ওপর কাজ করে। কবিরা নিজেদের রচনা ব্যাখ্যা করতেও পারে না, তারা সত্যের ওপরে কৃতজ্ঞতাও রাখে না। কবিদেরকে তীব্র অ্যাটাক করেছেন কে? প্লেটো তার রিপাবলিকে। কারণ প্লেটোর সমস্ত ডায়লগগুলোর মধ্যে রিপাবলিক, আয়ান এবং ফাড্রিয়াসই আমরা দেখতে পাই লিটারারি ক্রিটিসিজম। তো লিটারারি ক্রিটিসিজমে তিনি সবার প্রথমে অ্যাটাক করেছেন কবিদেরকে। তিনি বলেছিলেন আইডিয়াল ওয়ার্ল্ড এর নকল করে আমাদের এই বাস্তব জগৎ, প্রেজেন্ট ওয়ার্ল্ড, এবং এর নকল করে সাহিত্য, মানে যেটাকে শিল্প বলছি। তাহলে শিল্পীরা নকলের নকল করছে, শিল্পীরা মোটেও জ্ঞানী নয়, মানে কবিরা মোটেও জ্ঞানী নয়। মরাল ক্রিটিসিজম, কবিরা জ্ঞানের ওপরে নয়, এটা তো তিনি আগেই বলেছিলেন। কবিতা মানুষের নৈতিকতা নষ্ট করে দেয়, আবারও তিনি বললেন কবিদেরকে আক্রমণ করে। তরুণদের ভুল পথে চালিত করে এই কবিতা, কারণ কবিরা জ্ঞানী নয়, একটা নকলকে তৈরি করেছে বা একটা নকলকে দেখে আরো একটা তৈরি করেছে, তাহলে তারা তো মোটেও জ্ঞানী নয়, মানুষকে ভুল পথে চালিত করছে, দেবদেবী সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে। মানে সেই যে হোমার, হেসিওড ইত্যাদি, মানে যদি আমরা সেই হোমারের কথা ধরি, হোমারের রচিত ইলিয়াড এবং ওডিসি, সেখানে দেখানো হয়েছে কি? যে বিভিন্ন দেবদেবীরাও মানুষের সাথে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। তাহলে দেবদেবীদেরকে ভুলভাবে দেখাচ্ছে কবিরা, এটা উচিতই নয়। ফলে সাহিত্যকে পরীক্ষা করে বাছাই করতে হবে, সাহিত্যর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, কোন কবিরা প্রকৃত জ্ঞানী কারা নয়, মানুষকে নৈতিকতা বা ভুল ভাবে চালনা করছে, তার নৈতিকতা নষ্ট করছে। তাহলে কবিদেরকে প্লেটো কিন্তু তীব্রভাবে আক্রমণ করেন। এছাড়াও তিনি বলেন কবিতা মানুষের আবেগকে উত্তেজিত করে দেয়, ভয়, ক্রোধ, দুঃখ ইত্যাদিগুলোকে উত্তেজিত করে দেয়। মানে মনের সেই যুক্তিবাদী অংশকে দুর্বল করে এই ইমোশনাল জায়গাগুলোকে কিন্তু বেশি পরিমাণে ফোকাস করে কি না কবিতা। এছাড়াও তিনি একটা সেন্সরশিপ করেছিলেন, যে কি? পোয়েট্রি মানে কবিদেরকে বা কবিতাকে, আর্টকে, যেটা শিল্প বলা হচ্ছে, সেটাকে রাষ্ট্রে রাখা যাবে, কিন্তু শুধুমাত্র বাছাই করে যে কোনটা ভালো কোনটা উপকারী যুক্তিযুক্ত, বাদবাকি সবাইকে কিন্তু ব্যানিশ করে দিতে হবে আইডিয়াল রিপাবলিক থেকে। আইডিয়াল রিপাবলিক বলতে দেখো, প্রাচীন গ্রিসের রাজনীতিতে আমরা দেখতে পেতাম যে একটা গণতান্ত্রিক মডেল চলতো। মানে প্রাচীন গ্রিসের যে বিভিন্ন প্রদেশ, এগুলো কয়েকটি সিটি স্টেটে বিভক্ত ছিল, মানে নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। মানে আলাদা আলাদা এক একটি শহর এক একটি রাষ্ট্রের মতো সেখানে, এবং বিভিন্ন শহরে বিভিন্নভাবে কিন্তু শাসন ব্যবস্থা চলতো। কোথাও মিলিটারিস্টিক চলতো, আবার কোথাও ডেমোক্রেটিক চলতো। তো এথেন্সে সেই সময় গণতন্ত্র বা ডেমোক্রেসি দেখা দিয়েছিল। তো তাই বলা হচ্ছে, যেহেতু প্লেটো এই এথেন্স থেকে বিলং করেন, তাই তিনি বলছেন যে তার যে আইডিয়াল রিপাবলিক, সেখান থেকে কিন্তু কবিদেরকে, মানে যেই কবিরা মানুষের মরালিটি নষ্ট করে, সেই সমস্ত কবিদেরকে তার কবিতা বা শিল্পকে ব্যানিশ করে দেওয়া উচিত। তাহলে আমরা প্লেটোর লিটারারি ক্রিটিসিজম হিসেবে কবিদের ওপরে যে তীব্র আক্রমণ, সেটা দেখলাম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অ্যাটাক অন রেটোরিক, অলংকার বিদ্যার সমালোচনাও তিনি করেছেন। ফাইড্রাসে আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি বলেন এই যে রেটোরিক, এটা অনেক সময় সত্যকে আড়াল করে, আবেগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এই জন্য তিনি এর সমালোচনা করেছেন। আশা করি প্লেটোর লিটারারি ক্রিটিসিজম সম্পর্কে সবাই বুঝতে পেরেছো। প্লেটো কবিতার সমালোচনা করেন, কবিদেরকে তিনি অজ্ঞানী বলেন, এবং তাদেরকে তার আইডিয়াল ওয়ার্ল্ড থেকে যে সমস্ত কবিরা মানুষকে নৈতিকতার থেকে বিপরীত দিকে নিয়ে যায়, সেই সমস্ত কবিদেরকে এবং তাদের শিল্পকে ব্যানিশ করার কথা বলেছেন। তাহলে তিনি কাদেরকে রাখার কথা বলেছেন? না,
রাখা যেতে পারে শিল্পকে, কিন্তু বাছাই করে রাখতে হবে যেগুলি মানুষকে প্রকৃত জ্ঞানের দিকে নিয়ে যায় বা মানুষের নৈতিকতাকে চালিত করে। সেই সমস্ত কিছু বাদে কিন্তু সবাইকেই তিনি তার আইডিয়াল ওয়ার্ল্ড থেকে বা আইডিয়ালস এ রিপাবলিক থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। এটাই হচ্ছে প্লেটোর দর্শন। তাহলে প্লেটোর যে গুরুত্ব লিটারারি থিওরিতে সেটা কি না, তিনি কবিতাকে সন্দেহ করেছিলেন, তবুও তিনি কতগুলি সাহিত্যের তত্ত্ব দেন। যেমন মাইমেসিসের ধারণা দেন তিনি, মরাল ক্রিটিসিজম, ফাংশন অফ লিটারেচার, রোল অফ দ্য পোয়েট এবং ইফেক্ট অফ লিটারেচার অন সোসাইটি, কিভাবে সাহিত্য সমাজকে প্রভাবিত করতে পারে। এই সবই কিন্তু প্লেটোর থেকেই শুরু হয়েছিল এবং পরবর্তীকালে তার সমালোচকরা মানে প্লেটোর সমালোচকরা, বিশেষ করে অ্যারিস্টটল, প্লেটোর এই ভাবনাকে যুক্তি সহকারে কিন্তু উত্তর দিয়েছিলেন তার মূল গ্রন্থ পোয়েটিক্সে। সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আশা করি লিটারারি ক্রিটিসিজমের আজকের ক্লাসে, ক্লাস 1-এ একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্লেটনিক ক্রিটিসিজম পর্যন্ত সবাই বুঝতে পেরেছো ভালোভাবে। ক্লাসটা কার কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দিও। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি ক্রিটিসিজমের পরবর্তী ক্লাসে, ক্লাস 2-তে প্লেটোর পরবর্তী যে ক্রিটিক অ্যারিস্টটলকে নিয়ে।